বিষয়টা যে তা নয়, উত্তর মল্লিক প্রথমে এখানে কংগ্রেস ছিল। তৃণমূল কংগ্রেস যখন জন্মগ্রহণ করে মানে আপনার 1998 সালের 1 জানুয়ারি, তখন থেকে ও কংগ্রেস 2011 সালের নির্বাচন ডিক্লেয়ার হওয়ার আগে পর্যন্ত কিন্তু ও কংগ্রেস দলের মধ্যেই ছিল। তখন আপনার তার মধ্যে ইলেকশন হয়েছিল 2001 সালে। তখন আমরা এখানে আমাদের প্রার্থী শৈলেশ মণ্ডল জয়লাভ করে। তারপর 2006 সালে কংগ্রেস ডলি রায় এখানে 6 থেকে 11 সাল পর্যন্ত বিধায়ক ছিল। পরবর্তীকালে 2011 সালের নির্বাচনের পাক মুহূর্তে মানে উত্তর মল্লিক তৃণমূল কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে যুক্ত হয় এবং তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে এবং সেই প্রতিদ্বন্দ্বিতা করায় সারা রাজ্যে বামপন্থীদের যেমন একটা বিপর্যয় ঘটে, সেই বিপর্যয় পাঁচলাতেও আমাদের ঘটে এবং তখন জিতেছিল 2011 সালে খুব অল্প ভোটে, মানে 10,000-এর একটু বেশি ভোটে। তো তারপর আপনারা জানেন যে 2011 সালের পরে যতগুলো নির্বাচন হয়েছে আমাদের রাজ্যে, সেই নির্বাচন সে পঞ্চায়েত নির্বাচন হতে পারে, সেই নির্বাচন সে আপনার পার্লামেন্ট ইলেকশনের নির্বাচন হতে পারে, সেই নির্বাচন বিধানসভা নির্বাচন হতে পারে। সমস্ত নির্বাচনেই তার মানে 2011 সালের পর এখানে 13 সালের পঞ্চায়েত নির্বাচন হয়েছে, 14 সালে লোকসভা নির্বাচন হয়েছে, আপনার 16 সালে বিধানসভা নির্বাচন হয়েছে, 18 সালে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, 19 সালে লোকসভা নির্বাচন হয়েছে, আবার 21 সালে বিধানসভা নির্বাচন হয়েছে, 23 সালে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। আমরা বামপন্থীরা বলছি যে এই 11 সালের মানুষ তার অধিকার প্রয়োগ করতে পেরেছিল, কিন্তু 11 সালের পর সারা রাজ্যে যেমন মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে না, সারা পাঁচলাতেও কিন্তু তাই হয়েছে। এখানে মানুষ তার অধিকার, অধিকাংশ মানুষ মানে অধিকাংশ বুথে মানুষ তার নিজের যে অধিকার, গণতান্ত্রিক অধিকার, অর্থিক সাংবিধানিক অধিকার, সেই অধিকার তারা প্রয়োগ করতে পারে না। জোর জুলুম এবং পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা পর্যন্ত সমস্ত ভোটেই এখানে একটা জুলুমবাজি, বুথ দখল এবং কাউন্টিং ভেন্যুতে বিরোধীদের না থাকতে দেয়া, এই সমস্ত প্রক্রিয়ার মধ্য দিয়েই তিনি নির্বাচিত হয়ে আসছেন। এবং কারণ স্বচ্ছভাবে নির্বাচন 11 সালেই মানুষের ভোট দিয়েছে। 11 সালের পর কোনো সব মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে না, সে কারণেই তাই সে জিতছে। এটা এই চিত্র শুধু পাঁচলায় নয়, এই চিত্র সারা বাংলার প্রায় সমস্ত বিধানসভাতেই এটা দেখা যাবে এবং তার ব্যতিক্রম পাঁচলা নয়। নিশ্চিতভাবে সরকারের আমরা এই সরকারের বলছি যে ব্যক্তিগত বেনিফিশিয়ারি ভোট কেনার জন্য যে কাজ, সেই কাজ তারা বেনিফিশিয়ারি করে, তারা কন্যাশ্রী, তারা আপনার যুবশ্রী বা নানান মানে প্রকল্পের কথা বলছেন, যা অতীতে বামপন্থ ছিল, শুধু বামপন্থের আমলেও ছিল, শুধু নামের চেঞ্জ হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারটা ছিল না, ওইটা আমরা বলছি ব্যক্তি বেনিফিশিয়ারি, মানুষের ভোট কেনার যে একটা উপঢৌকন দেওয়া ছাড়া আর অন্য কিছু নয়। বাকি ছাত্রদের যে ছাত্রীদের যে আপনার স্কুলের বা কলেজের স্টাইপেন্ড বামফ্রন্টের আমলে ছিল, এই যে ছাত্রছাত্রীদের শিক্ষার মানকে উন্নত করার জন্যে যে প্রক্রিয়া বা ছাত্রছাত্রীদের স্কুলমুখী করার জন্য, কলেজমুখী করার জন্য যে প্রক্রিয়া বামপন্থ শুরু করেছিল, সেই প্রক্রিয়ার বাইরে এরা কিছু করে না। বরং এরা যে আপনারা জানেন ইতিমধ্যে শিক্ষা এমন একটা জায়গায় চলে গেছে, শিক্ষার একটা বড় যারা কর্মকর্তা ছিল মমতা ব্যানার্জির সরকারের, তাদের একটা বড় অংশ আজও পর্যন্ত জেলের মধ্যে আছে, মন্ত্রী সহ, শিক্ষামন্ত্রী সহ। সুতরাং নতুন কোনো পরিস্থিতি তারা তৈরি করেনি। বিধবা পেনশন আমাদের আমলেও ছিল,
বরং আমাদের সময় কৃষকদের 60 বছর পার করে গেলে, যখন 60 বছর বয়স হয়ে যায়, যখন কর্মক্ষমতা হারিয়ে ফেলে, সেই রকম একটা সময় আমরাই দাবি করেছিলাম বামপন্থী কৃষক সংগঠনের মধ্যে, এবং তখন কৃষিমন্ত্রী ছিলেন আপনার কমরেড কমল গুহ এবং মুখ্যমন্ত্রী ছিলেন কমরেড জ্যোতি বসু। বলেছিলেন যে কৃষকরা 60 বছর যখন তার কর্মক্ষমতা হয়ে গেলে, যখন তার কর্মক্ষমতা হারায়, তখন তার সংসার বা সে ব্যক্তিগতভাবে কীভাবে থাকবে, তাদের পেনশন দিতে হবে। 300 টাকা পেনশন শুরু হয়েছিল। আমরা এখন দাবি করছি সেই পেনশনকে 10,000 টাকা ন্যূনতম দিতে হবে। আর আমরা দেখলাম এরা সেই কৃষি পেনশনটাকেই তুলে দিয়ে সমস্ত পেনশন, জয় বাংলা পেনশন একটা পোর্টাল বলে সেখানে নিয়েছে। আমি কৃষক, আমার যে আইডেন্টিফিকেশান সেটাই আমার কেড়ে নিচ্ছে এই সরকার। এই সরকার বা এই পাঁচলায় গুলশান মল্লিক নতুন কোনো কাজ, দৃষ্টান্তমূলক কোনো কাজ করেছে বলে আমাদের ধারণা নাই। যে রাস্তাঘাট কিছু হয়েছে নিশ্চিতভাবে অস্বীকার করার কিছু নেই, এতে তো মানে আমাদের রাজ্যের যে আইন সিদ্ধ যে সমস্ত কাজকর্ম করার কথা ডিপার্টমেন্টাল, সেই কাজের বাইরে নতুন কোনো কাজ, নতুন কোনো বিষয় হয়নি। এবং বড় আমরা দেখা যায় উল্লেখ করতে পারি, আমি এর আগে দেউলপুর নিয়ে দেখেছিলাম যে পিচ করে গেল, পিচ রাস্তায় পরে মেয়েরা যেমন কাদা ছাড়ে সেরকম উঠে আসছে। এত নিম্নমানের কাজ এই গত এই সরকার আসার পরে যা হচ্ছে খুব বেশি। এবং সে কেন হচ্ছে আমরা সবাই জানি, এবং কন্ট্রাক্টর যারা কাজ করে তারও উপায় থাকে না। সে কারণে ডেভেলপমেন্টের একটা বড় অংশের টাকা যা শাসক দলের একটা অংশ লুটে পুটে খাচ্ছে, এটাই হচ্ছে মূল বিষয়। ডেভেলপমেন্টের নামে আপনার এক রাস্তাকে আপনার এমপি, এমএলএ, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ অথবা পঞ্চায়েত সবাই কিন্তু এক রাস্তাকে দেখাচ্ছে। আর এমনও জায়গা আছে এখন এই মুহূর্তে যদি আপনি যান, বেল্লুবি গ্রাম পঞ্চায়েতের একেবারে পানিয়ারা থেকে নলপুর স্টেশন, মানুষ এখানে আছে, প্রশাসন এখানে আছে বলে মনে হবে না। এবং বহু রাস্তা আছে যেখানে মানুষের এখনো যদি ডেলিভারি পেশেন্টকে যদি আপনার হাসপাতালে মুখ করা হয়, তাহলে সেই রাস্তা দিয়ে আসতে গেলে রাস্তার মধ্যেই মায়েদের যে কষ্ট যন্ত্রণা, অনেক মেয়েরা তারা রাস্তার মধ্যে ডেলিভারি হয়ে গেছে, এরকম যন্ত্রণা কষ্ট অনুভব করছে। এই পরিস্থিতিতে তারা বলছে তারা নাকি প্রচুর উন্নয়নমূলক কাজ করেছে। বামফ্রন্ট তো ভিত তৈরি করেছে, রাস্তা ছিল না সেই রাস্তা তৈরি করেছে, রাস্তা তৈরি ইট পাতেছে। কোনো রাস্তা ব্ল্যাক টপিং হয়েছিল বামফ্রন্টের আমলেই হয়েছে, আর এরা তাকে তার উপর নতুন করে প্রলেপ দিয়েছে। এই প্রলেপ ছাড়া আর অন্য কিছু না। আমাদের খুব দৃঢ় বিশ্বাস সারা বাংলায় সাথে সাথে পাঁচলায় মানুষ যদি তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, তাহলে কোনোদিন কোনো অবস্থাতেই যা দুর্নীতি করেছে এবং আমাদের বোনেরা তাদের যেভাবে এদের শাসক দল এবং পুলিশের দ্বারা অত্যাচারিত, নির্মম এবং ধর্ষণের যে পার্সেন্টেজ যেভাবে পড়েছে, আজকে আমি আমার বোন, আমার মা, আমার বোন বা আমার আত্মীয়, আমার মেয়ে যদি কাউকে বা আপনি আপনার মেয়ে, আপনার বোন কাউকে যদি হায়ার এডুকেশনের জন্য কলেজে পাঠান, সেই মেয়ে যখন সূর্য অস্ত যায় রাস্তার দিকে অভিভাবকরা তাকিয়ে থাকে যে আমার মেয়ে গেছে সে কলেজে বা স্কুলে, সে ফিরছে বা ফিরবে কিনা। এই জিনিস ওই দেখা দিয়েছিল পশ্চিমবাংলায় 71 থেকে 75 সাল জরুরি অবস্থার সময়। জরুরি অবস্থার সময় যে পরিস্থিতি পশ্চিমবাংলায় দেখা দিয়েছিল, আজকের দিনে সেই জরুরি অবস্থার চেয়ে বড় ভয়ঙ্কর, আরও বেশি ভয়ঙ্কর অবস্থান তৈরি হয়েছে। দেখছেন না, একেবারে খুন, সন্ত্রাস এবং আপনার ধর্ষণ যেভাবে বেড়ে গেছে, তা আজকে আইন দিয়ে পুলিশ এর একটা বড় অংশ প্রতিরোধ করতে চাইলেও তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা বড় অংশ, অর্থাৎ আইপিএসদের একটা বড় অংশ
যেভাবে এই রাজ্যে মমতা ব্যানার্জি অ্যান্ড প্রাইভেট লিমিটেড কোম্পানি সরকারের দাবেদারি করছে, সেই দাবেদারি করার জন্য তার নিচু স্তরে যারা অফিসার আছে তারাও সেই দাবেদারি করছে, একেবারে থানার ওসি এবং আপনার অফিসাররা সহ। সুতরাং আমরা বলছি নিরপেক্ষভাবে সঠিক অর্থে যদি আপনার নির্বাচন মানুষের মত প্রয়োগ করতে পারে, তাহলে তার রেজাল্ট বিজেপিকে মানুষ দেখে নিয়েছে, বুঝে নিয়েছে, চিনে নিয়েছে। বিজেপি এই রাজ্যে কোনো ফ্যাক্টর নয়। তৃণমূল যদি সুষ্ঠুভাবে ভোট হয়, এবং আপনারা দেখেছেন আজকে যে মানুষকে চাপ দিয়ে রেখে দেওয়া হয়েছিল, যত পার্টি অফিসগুলোকে লুট করে নেওয়া হয়েছিল, যত পাট্টা হোল্ডারদের জমি লুট করে নেওয়া হয়েছিল, সেই সব একের পর এক বামপন্থীরাই মিটিং মিছিল সংগ্রামের মধ্য দিয়ে, সংগ্রামের মাঠে থেকে লড়াইয়ের মধ্য দিয়েই সেসব পুনরুদ্ধার করছে। এবং গতকালকেও আপনারা জানেন যে মেদিনীপুরের একটা জায়গায় পুরো পাট্টাধারীদের জমি লুট করে নেওয়া হয়েছিল, সেই লুটের জমি উদ্ধার করা হয়েছে। এবং আমরা মনে করি অনেক পার্টি অফিস, যা কয়েক লক্ষ পার্টি অফিস যা বেদখল করে নেওয়া হয়েছিল, তা অনেক উদ্ধার করা হয়ে গেছে। স্বাভাবিকভাবে মানুষ এখন বিজেপির যে ধর্মীয় ভাবাবেগ তাকে কাজে লাগিয়ে ভারতবর্ষে ভোট কিনছে, আর এই মমতা ব্যানার্জিও কিন্তু ধর্মীয় ভাবাবেগকে আজকে একটা অংশের, বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলছিলেন, সংখ্যালঘুদের উন্নয়নের কথা বলছিলেন। সাচার কমিটি যখন বার করেছিলেন, সেই সাচার কমিটির রিপোর্ট এবং এখনকার রিপোর্ট যদি দেখা যায়, বামফ্রন্টের আমলে সংখ্যালঘুরা তারা মাথা উঁচু করে বাঁচার একটা প্রচেষ্টা চলছিল। কিন্তু এরা, কারণ আপনারা জানেন ওবিসি বলে একটা সংরক্ষণ মুসলিম কমিউনিটির মধ্যে, হিন্দু কমিউনিটির মধ্যেও ওবিসি আছে, কিন্তু মুসলিমদের অর্থনৈতিক থেকে তাদের উন্নয়ন করা, অর্থনৈতিকভাবে উন্নয়ন করার জন্য ওবিসি ক্যাটাগরি করা হয়েছিল। একসঙ্গে 96টা প্রায় পদবী কাস্টকে তারা ওবিসির মধ্যে আনা হয়েছিল। এটা স্মরণ করতে হচ্ছে এই কারণে যে তদানীন্তন আমাদের পার্টির বাংলা কমিটির সাধারণ সম্পাদক, স্বাধীনতা সংগ্রামী কমরেড জননেতা কমরেড অশোক ঘোষ, তিনি অনুধাবন করেছিলেন এবং বামফ্রন্টের মধ্যে বলেছিলেন যে সংখ্যালঘুদের উন্নয়নের কথা, তফসিলি সম্প্রদায়দের উন্নয়নের কথা যদি আমাদের সরকার না ভাবে, তাহলে আগামী দিনে আমাদের বড় বিপদ। তার কথায় তখন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী এবং তদানীন্তন বামফ্রন্ট সরকারকে বাধ্য করিয়েছিলেন যে ওবিসি সংরক্ষণ, এবং সেই ওবিসির মধ্যে এখন অবশ্য কেস কাছারি ইত্যাদি হয়ে যাচ্ছে। আজকে কোনো সংরক্ষণের ব্যাপার নেই, আজকে মেরিটের কোনো ব্যাপার নেই। আজকে আপনারা দেখেছেন যে টাকা যার মানে চাকরি তার। আপনার হাজার মেধা থাকলেও সেই মেধা ফার্স্ট ক্লাসে আপনার ফার্স্ট ক্লাস পাস করলেও সে MA BEd PhD করা ছেলে আজ হন্যে হয়ে ঘুরছে। আগামী দিনে আগামী দুটো প্রজন্ম আমাদের শিক্ষাকে এক মেরুদণ্ডহীন করে দিয়েছে। এই পরিস্থিতি চলতে থাকলে আমার পশ্চিমবাংলার যে বেকারের সংখ্যা যেভাবে বাড়ছে, বহু করে বাড়ছে, আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনারা বলেন মমতা ব্যানার্জি বড় কথা বলতেন, 1,92,000 কোটি টাকা কেন্দ্রে বামফ্রন্ট ঋণ করে গেছে, তার অসত্য কথা বলেন। কারণ ওটা হচ্ছে আপনার প্রথম মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় যে ছিলেন বিধানচন্দ্র রায়ের আমল থেকেই এই ঋণ বামফ্রন্ট সরকারের 2011 সাল পর্যন্ত হয়েছিল। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যেই পড়ে ঋণ লেনদেনের কথা। কিন্তু 2001 উনি ক্ষমতা এলেন, এখন তারপর থেকে সেই ঋণের বোঝা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 8 লক্ষ কোটি টাকা। সেই 8 লক্ষ হাজার কোটি টাকা যে ঋণ, সেই ঋণ একটা মানুষ, আপনি আপনার উপর আমার উপর এই মুহূর্তে ব্যক্তিগত যত পপুলেশন হিসেব করে দেখা গেছে 80,000 টাকা আপনার ঋণ নিয়ে আপনি চলছে। তো এর বিরুদ্ধে মানুষ প্রতিরোধ করছে, এবং মানুষের প্রতিরোধকে এরা ঠেকাবার জন্য যখন নিজেরা
জানে যে আমাদের জনসমর্থন হারিয়ে যাচ্ছে। দেখছেন না, প্রচুর জায়গায় যারা টাকা নিয়েছে তাদের ধরছে তাদের বাড়িতে যাদের থেকে টাকা নিচ্ছে, সারেন্ডার করতে এরা বাধ্য হচ্ছে। পুলিশ দিয়ে একটা সরকার বেশি দিন চলতে পারে না। আমাদের দৃঢ় বিশ্বাস, পুলিশ এবং সংবিধান মেনে, তাদের আইন মেনে যদি এখানে নির্বাচন হয়, এই সরকার কোনো অবস্থাতেই থাকতে পারবেন না। মাছলার মুনশান্ত দিয়ে। আপনার নাম? আমার নাম ফরিদ মোল্লা, আমি ফরওয়ার্ড ব্লকের জেনারেল সেক্রেটারি আছি। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।